আচ্ছা পয়েন্টটা হচ্ছে কি সো পয়েন্টটা হচ্ছে কি আমরা মোটামুটি সিনট্যাকটিক্যাল পার্ট বা আমাদের হচ্ছে যে পার্সিং যেটা ওটা আমরা দেখা শেষ করেছি। সো বেশিরভাগ জিনিস দেখেছি, জাস্ট দু একটা জিনিস দেখি না, সেটা হচ্ছে লেফট রিকারশন আর লেফট এলিমিনেশন। এগুলো দেখি না, সমস্যা এগুলো পরে দেখি বলি। আমরা এখন হচ্ছে কি নতুন একটা ফেজে যাব, যেটার নাম হচ্ছে কি লেক্সিক্যাল অ্যানালাইসিস। অ্যাকচুয়ালি লেক্সিক্যাল অ্যানালাইসিস পোর্শনটাই প্রথমে আসে, প্রথমে হচ্ছে দেখা হয়। সো দেন হচ্ছে কি আস্তে আস্তে আমরা সামনে আগে। মজার বিষয় হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইসিসকে চেঞ্জ করতে করতে কম্পাইলার এমন একটা পর্যায়ে চলে গেছে, এমন জায়গায় চলে গেছে, আমি গত কিছুদিনে আপনাদের পরীক্ষার টাইমটাতে আমি প্রচুর ঘাটছি, মানে এলএলবি নিয়ে কম্পাইলার নিয়ে বেশ অনেকটা কিছু ঘাটা গেছে। মানে যেগুলো নতুন মানে বের হয়েছে, টেকনোলজি বের হয়েছে, এগুলো আসলে জানতামই না কাটলে। তো সত্যি কথা আপনাদের পরের দিকের যেগুলো মানে প্রথম দিকের সি প্লাস প্লাস জাভা এগুলো বাদে পরের দিকে যেগুলো আছে, মানে মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কম্পাইলার এনএলপি, ইমেজ প্রসেসিং, নিউরাল নেটওয়ার্ক, আর হচ্ছে প্যাটার্ন রিকগনিশন, এই 7-8টা কোর্সে বহুত কিছু টুকটাক। এই 7-8টা কোর্সে মানে এত জিনিস বাড়ছে, মানে এত ভাস্ট নলেজেবল জিনিসপত্র আসছে বলার মতো না। আমি কোনো কিছু প্রেডিক্ট করতে পারি, ভালো কথা, যে আপনারা বলছেন না প্রেডিকশন, যে ওয়েদার কাকে কী হবে, স্টক মার্কেটের এক্সচেঞ্জে কেমন দর কত কমবে বাড়বে, মানে মোটামুটি একটা মানে সিএম ছেলে নামে, তারপর হচ্ছে যে বুঝে গেছে, তারপর হচ্ছে ওই রাকিব ছেলে নামে, তারপর হচ্ছে যে আচ্ছা, তো তারপরে হচ্ছে যে মানে এরকম ডিটেকশন প্রেডিকশন প্রচুর। আমি খুশি হয়ে গেছি যে ডিটেকশন প্রেডিকশন আছে, ভালো কথা। সিনেমা হচ্ছে কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক, মানে দিয়ে ছবি দিয়ে হচ্ছে কি ইমেজ অ্যানালাইসিস কাজ করে। তারপরে হচ্ছে আরএনএন, ইনডাইরেক্ট নিউরাল নেটওয়ার্ক, ওইটাও একটা কাজ আছে। এলএসটি, লং শর্ট টার্ম মেমোরি, ওটাতেও কাজ করতেছে। বাট মাঝখান দিয়ে চিবার ডিভাইসে হচ্ছে এআই, নতুন এআই, এক্সপ্লেনেবল এআই। আমি ওদেরকে পরে ক্লাসে আমি বিশেষ এক্সপ্লেনেবল এআই, জেনারেটিভ এআই, এরা পুরো আরও রেভলিউশন করেছে। কেন প্রেডিকশন হয়েছে ওটা ফুল জিনিস এক্সপ্লেন করে। ওদের পেপার পত্রিকা দিয়ে পাশ দিয়ে একটা জিনিস আসে কোপাইলট, কোপাইলট তো আমাদের ভিএস কোডেও আছে। কোপাইলটটা হচ্ছে যে ওই সময় আপনার যে যে জিনিসের কোপাইলটটা গিটহাবের অটো জেনারেট করে, গিটহাবের তো গিটহাবের সব জায়গার সাথে কানেক্টেড। সো এবং আপনি আদতে কি কথা বলতেছেন, আপনি কি কি করতেছেন, প্রত্যেকটা জিনিস যে আমাদের পিসির নকদর্পণে আছে, আমাদের ডেটা সায়েন্সের নকদর্পণে একটা ইনপুট হলো এসি ডেটা সায়েন্স, একটা হচ্ছে ডেটা সায়েন্স। ইভেন স্যার যে গুগল কোল্যাব আছে না, আপনি যদি একটা কোড লিখে দেন, হ্যাঁ পরের লাইনে কি কোড লিখতে হয় ওটা সেটাও সাজেস্ট করে দিই। সো মানে এমন একটা পর্যায়ে চলে গেছে, আমি আসলে জিনিসগুলো না ঘাটলে আসলে বোঝা যাব। সবচেয়ে বড় কথা মানে আমার হাতে আসলে কাজ করার মতো জায়গা অনেক কম। এটা একদিকে ভালো, একদিকে খারাপ। আচ্ছা মেন প্রসঙ্গে আসি, যে এই যে আমি এতটা জিনিস বলতেছি, করতেছি, কাজ করতেছি, ও কাজ করার সময় আমার প্রত্যেকটা জিনিস পিসি বুঝতে পারতেছে, আমার সেন্টিমেন্ট অ্যানালাইসিস করতে পারতেছে, আমার টেক্সট থেকে অ্যানালাইসিস করতে পারতেছে, আবার টেক্সটের অকুমেন্টেশন, এমবেডিং, সবগুলো জিনিস এত সুন্দরভাবে হচ্ছে। এবং নতুন জিনিস যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে ট্রান্সফর্মার।
ট্রান্সফর্মার এই জিনিসটা এর বলতে পারেন যে বড় একটা অস্ত্র, অনেক বড় একটা অস্ত্র, পুরো এনএলপি ফাটাই দিচ্ছে। এই এনএলপির যে কাজগুলো শুরু হচ্ছে, আপনার সমস্ত ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে, আপনার কথা বুঝতে পারে, আপনার আসলে কী বোঝাচ্ছেন, এটা শুরু হয় হচ্ছে জেনারেলাইসিস থেকে। সেটা হচ্ছে কি লেক্সিক্যাল অ্যানালাইসিস। সো মানে এই কাহিনীগুলো বললাম হচ্ছে লেক্সিক্যালের জন্য। তো লেক্সিক্যাল অ্যানালাইসিস আপনারা হয়তো আগে প্রথম দিকে বলছিলাম যে যে কথাগুলো কাজগুলো বলি, ও ওর একটা কাজ আছে করতে গেলে আপনাদের অ্যাসাইনমেন্ট, এবং এই অ্যাসাইনমেন্টটা খুবই ইজি একটা অ্যাসাইনমেন্ট। এই জন্য আমি মার্কটা একটু কম, 3 মার্ক প্রত্যেকে দেবো। 3 মার্ক সবার জন্য যারা করবে। অ্যাসাইনমেন্টটা খুবই মজার একটা অ্যাসাইনমেন্ট। আমরা যে চ্যাটিং করি, চ্যাটিংয়ের সময় ঘোরার টাকাটাই যেগুলো মানে কথাগুলো যে খেতে আসো, খেয়ে যে খাটতে গেলে এভাবে অন্য কিছু বোঝায়। হ্যাঁ, শুয়ে আছে মানে এখন বুঝতে পারছি। এই ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে আপনারা আমাদের জোগাড় করে দেবেন প্রত্যেকে। আমার টোটাল 1 লাখ হবে। তো আপনারা যে যে কটা পারবেন অ্যাটলিস্ট কমপক্ষে 30,000 নেন। আপনারা হচ্ছে কি এটা ফেসবুক থেকে যেখান থেকে পারেন 2টা কাজ করবেন। কাজটা হচ্ছে হ্যাঁ লেখাই বের করবেন। এই পাশে হচ্ছে লেখাগুলা, আর এই পাশে হচ্ছে তার হচ্ছে সঠিকটা বাংলায় কারেক্ট বাংলায় চাই লেখা না কেন। এখানে হচ্ছে ফাউ জিনিসটা, আর এখানে হচ্ছে কি এইটা বাংলা। তো এইখানে যদি কোনোটার মধ্যে ওই ধরনের কথা প্লাস হচ্ছে ভালো কথা মিক্সও থাকে সেটা লিখতে পারেন, অথবা ভালো কথা মানে শুধু ভালো কথা তার দরকার নেই, দুটাই ওই ফাউ কথাগুলো যদি মিক্স থাকে তো সেটাই হচ্ছে মানে যাই দেবেন না কেন ওদের লেখার পাশে হচ্ছে কি তার ওই সঠিকটা সেটা হচ্ছে কি প্রত্যেকে হচ্ছে কি আপনার আসল কত আপনার প্রত্যেকে 50 টাকা হচ্ছে কি 50 টাকা। এটা আপনাদের আমি আপনাদের প্রত্যেকে 3 মাস করে দিয়ে দেবো। স্যার এগুলো কি ট্রেন করবেন আপনি? এটা নিয়ে একটা পেপারের কাজ করবো আর কি। তো এবং এইখানে নতুন যে টেকনোলজি মানে নতুন যে টেকনোলজিটা শিখছি আমি, এর নাম হচ্ছে ওয়ান শট কাউন্টার শট নাকি একটা নাম লিখেছে। মানে এটা হচ্ছে কি যে ধরেন আপনি অনেকগুলা ছবি দিয়ে ট্রেন করতেছেন, সাপোজ অনেকগুলা গরুর ছবি, মাঝখানে একটা ছাগল ছবি দিয়েছে, ওই ছাগল ছবিটা বের করে ওইটা বলে দিতে পারবে। কারণ এতগুলো গরুর ছবি ট্রেন করার পরে মাঝখানে ছাগল ধরে গেল, ছাগল ছবি ঢুকে গেল, সো ওইটাকে আবার ট্রেন করে বের করতে পারবে। দ্যাট মিনস হচ্ছে যে আমার এটার মধ্যে যদি লুপহোল থাকে, ঝামেলা থাকে, সেটাকে সে বের করে ওইটার আউটপুট দিতে পারবে। এবং সেটা দিয়ে হচ্ছে কি ইমেজ প্রসেসিং এর কাজ, ইমেজ প্রসেসিং এর বললাম আর কি, মানে ছবি দিয়ে এক্সাম্পল দিলাম, লেখা দিয়েও পারতাম, টেক্সট দিয়ে পারতাম, আমি টেক্সট দিয়ে করবো। সো যদি এটা দিয়ে কেউ কাজ করতে চান করতে পারেন। এখানে টেকনোলজি প্রায় 2 থেকে 3টা ইউজ করা হবে, আপনাদের বেশ থাকতে হবে। সো আই হোপ এখান থেকে আপনারা কম্পাইলার এই সম্পর্কে একটা বিস্তারিত আইডিয়া পাবেন, একটা রিসার্চের ফিল্ডের একটা কাজ পাবেন, এবং যদি ভালো কাজ থাকে তাহলে আপনাদের সাথে পেপার পাবলিশ হতে পারে। পয়েন্টটা হচ্ছে কি যে কাজ আপনাদের প্রতিদিন করা যাবে। আই হোপ সবাই বুঝতে পারছেন। আচ্ছা, যখন আমরা কাজ করি প্রত্যেকটা কথাকে, প্রত্যেকটা লাইনকে মানে ভাগ করে নেওয়া, ভাগ করে করে যখন আমি একটা লাইন লিখলাম, সাপোজ বললাম যে লেটস ওয়ার্ক টুগেদার, লেটস ওয়ার্ক টুগেদার,
এখন লেটস ওয়ার্ক টুগেদার, এই প্রত্যেকটা যেমন ক্যারেক্টারকে সে ভাগ করতেছে, স্পেসটা ভাগ করতেছে, করে করে যতটুকু দিয়ে অর্থ হয়, সে কোথায় গিয়ে অর্থ পাবে, যেখানে সে স্পেস পাবে, স্পেসের এক জায়গা থেকে শুরু করে প্রত্যেকটা ক্যারেক্টার দেখে যেখানে স্পেস পাবে ওই স্পেসটুকুকে বাদ দিলে সে বুঝতে পারবে যে এটা একটা ওয়ার্ড আছে বা এটা একটা ওয়ার্ড আছে। যেখানে স্পেস পাবে স্পেসটাকে বাদ দেবে, স্পেসটাকে বাদ দেবে এই জন্য যে আমি মেমোরিকে বেশি কাজে লাগাতে চাচ্ছি না। কারণ মেমোরি বেশি কাজে না লাগালে আমি যদি একটা সেন্টেন্স কি নিলাম সেটাকে আমি প্রিন্ট করতে চাই, স্ক্যান করতে চাই, মানে স্ক্যান করলাম, প্রিন্ট করলাম, যাই করতেছি না কেন, আর আমি ইনপুট দিচ্ছি আউটপুট দিচ্ছি, তাই তো আমার কোডিং এর পোর্শন এটা, এই যে জিনিসগুলোকে আমি অ্যানালাইসিস করতেছি। তো বা আদতে আমি একটা ইফ লিখলাম, এলস লিখলাম, এই ইফ আর এলসটা কোনো কিছু আছে কিনা সেটাকে আমি বুঝতেছি। আমি যে একটা ব্র্যাকেট দিয়ে তাকে বললাম যে এই ব্র্যাকেটের মানে হচ্ছে এগুলো তো বাইনারিতে বলছে না স্যার, মানে যে 1 1 থাকে, মানে আই এর মেশিন ডটটার উপর মেশিন মানে কি বলছে, যখন মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়, মেশিন ল্যাঙ্গুয়েজ লার্নিং না, মেশিন ল্যাঙ্গুয়েজ যখন কনভার্ট হয় তখন সে বাইনারিতে কনভার্ট হয়, সে বাইনারিতেই বলছে 0 1 কনভার্ট হয়, ওই হেক্সে কনভার্ট হয়। বাট প্রথমে আমি কি আউটপুট কি হেক্সে দেখতে পাই, হেক্সে চাইলে হেক্সে দেখতে পাই, সেটা আলাদা কথা, বাট আমি তো আউটপুট হেক্সে দেখি না, নেক্সট বুঝি না কোথায় দেবো। সো আমার কথা হচ্ছে কি আমি যেভাবে দিচ্ছি সেভাবে আমি আউটপুট পাচ্ছি না, কোনো কিছুই মানে প্রিন্ট দিলাম বা সি আউট দিলাম বা হচ্ছে এখানে পাইথন আমরা যেভাবে প্রিন্ট করি, সো সেই প্রিন্টের আউটপুট আমি দেখতে পাচ্ছি না। তো তাকে প্রত্যেকটাকে হচ্ছে কি আমরা ভাগ করে দিচ্ছি, এই যে প্রত্যেকটাকে ভাগ করে দিচ্ছি প্রত্যেকটা হচ্ছে এক একটা করে টোকেন, এটা টোকেন বলে আমি দেখাইছিলাম, টোকেন 1 টোকেন 2। সো এই টোকেনের যে ফুল কাজটা, এই প্রত্যেকটা কাজ হচ্ছে কি আমাদের এই লেক্সিক্যাল অ্যানালাইসিসে করা। দেখেন আমরা স্লাইডে আসে গেলে, তো টোকেন প্রত্যেকটা জিনিসেরই টোকেনের ইয়ে আছে। যে এক্সাম্পল দিলাম আইডি, নাম, ইফ, ইকুয়ালস, মানে জাস্ট বললাম আর কি। আইডি মধ্যে হচ্ছে আইডেন্টিফায়ার, আইডেন্টিফায়ার কি মনে করেন এক্স একটা দেখা যাবে, এক্স একটা আইডেন্টিফায়ার, ইফ একটা আইডেন্টিফায়ার, এটা হচ্ছে একটা নাম্বার নিউমেরিক্যাল, সো দেন আরেকটা আইডেন্টিফায়ার। তো আবার যে ইকুয়াল একটা হচ্ছে অপারেটর। এই প্রত্যেকটা জিনিসকেই হচ্ছে কি টোকেন বলে। টোকেনের জন্য আগে যে প্রত্যেকটাকে ভাগ করতেছি, একটা একটা করে ভাগ করতেছি, এই ভাগগুলোকে লেক্সিক্যাল দেখা যায় যা চলো। আচ্ছা, দ্য ক্যারেক্টারস অ্যাকচুয়ালি ম্যাচড, যে ক্যারেক্টারগুলো একসাথে আমরা ম্যাচ করতেছি ওগুলোকে হচ্ছে কি আমরা লেক্সিমি বলতেছি, এবং লেক্সিমি সহ প্রত্যেকটা মানে এগুলোকে আলাদা আলাদা করে এক একটা আইডেন্টিফায়ার নাম বা এগুলো। আচ্ছা দেখেন হাউ টু ডেসক্রাইব অর স্পেসিফাই টোকেনস, আমরা কিভাবে একটা টোকেনকে ডেসক্রাইব করতে পারি বা স্পেসিফাই করতে পারি, সেটা হচ্ছে কি যে রেগুলার এক্সপ্রেশন। রেগুলার এক্সপ্রেশন আই হোপ বলতে আমাদের ইয়েটা শুরু হবে মিটার পরে থিওরি অফ কম্পিউটেশন, মানে থিওরি অফ কম্পিউটেশন আই হোপ রেগুলার এক্সপ্রেশন দেখছিলেন। আচ্ছা সমস্যা নেই, মনে না থাকলে কোনো প্রবলেম না। সো রেগুলার এক্সপ্রেশন হচ্ছে কি যে আমরা যে লিখতেছি আমার লেখাগুলোর মধ্যে অনেকগুলো জিনিসকে একত্র করে, যে মানে ওটা কি বলে যে স্ট্রিং, মানে স্ট্রিং বলতে স্ট্রিং এর মধ্যে 1 2 স্ট্রিং, এবিসি ওই স্ট্রিং, শুধু এ একটা স্ট্রিং, আবার এবিসি লিখছি সেটা একটা স্ট্রিং, শুধু সিও একটা স্ট্রিং, চয়ন লিখলাম চয়ন একটা স্ট্রিং, পুরোটা একটা স্ট্রিং, আবার যদি লিখলাম চয়ন 1 2 3 সেটা একটা স্ট্রিং। তো এই জিনিসগুলোকে একত্র করে হচ্ছে আমরা রেগুলার এক্সপ্রেশনটা বোঝার চেষ্টা করি। মনে করেন যে আমি লিখছি হচ্ছে লেটার পর আমরা দেখব সমস্যা নেই। মনে করেন একটা লেটার নিলাম, লেটারের পরে লেটার অর ডিজিট স্টার। স্টার মানে হচ্ছে কি এটাকে বলা হয় ক্লোজার, ক্লিন ক্লোজার, যে বা রেগুলার এক্সপ্রেশনের ক্ষেত্রে যে আমি এর সাথে গুণ করতেছি, এর সাথে একবার এ গুণ হবে, আবার এর সাথে 2 গুণ হবে, কিন্তু কতবার সেটা আমি জানি না। খেয়াল করেন এ একটা, এ একবার, বাট এ অথবা 2 এটা মানে লেটার অথবা ডিজিট, এটা যতবার ইচ্ছা ততবার দিতে পারে। স্টার দ্বার মানে হচ্ছে কি যতবার ইচ্ছা ততবার দিতে পারে। অর্থাৎ আমি যদি লিখি এটাকে একবার এ নিলাম, আরেকবার এ নিলাম, এক, আবার এ 2 নিলাম, আবার এই এটা মানে এটা একবারই আছে, বাট এখানে যতবার ইচ্ছা ইউজ করতে পারি। আচ্ছা আমি যদি দিই বুঝতে সুবিধা হবে। তাহলে আবার যদি লিখি এ বি 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 বি, সমস্যা এ 2 2 2 লিখি সমস্যা, বাট এটা আগে আছে, এটা হচ্ছে
এগুলাকে বিয়ের না অর হচ্ছে যখন অর দিচ্ছি যে কোনো একটা নিতে হবে, অথবা অথবা আমি যদি কোনো কিছু না নিই তাহলে শুধু এ নিয়ে কাজ করতে পারি, শুধু এ থাকবে কিন্তু ফাঁকা সেট কিন্তু না। যদি এখানে এ না থাকতো তাহলে একটা ফাঁকা সেট বসতো, একটা ফাঁকা সেট বসতো। এই যে সবগুলোকে নিয়ে একটা সেট বানাচ্ছি এটাই ইকুইলিব্রিয়াম এক্সপ্রেশন। অর্থাৎ আমি কিছু টোকেন নিয়ে বা লেক্সিম নিয়ে একটা এক্সপ্রেশন তৈরি করতেছি, এগুলাকে বলা হয় রেগুলার এক্সপ্রেশন, যেগুলা রেগুলারলি আমরা আমাদের কাজ ইউজ করতে পারি, আমাদের কোডিং ইউজ করতে পারি, কোড করার সময়। আচ্ছা, tokens will appear as terminals in the grammar. টোকেন গুলো হচ্ছে কি গ্রামারের মধ্যে টার্মিনাল হিসেবে আমরা লিখি। আমরা টার্মিনাল কি আমরা জানি, ছোট ছোট যেগুলো সেগুলো আমরা টার্মিনাল বলি, বা যেগুলো স্পেশাল ক্যারেক্টার ওগুলো টার্মিনাল বলি। টার্মিনাল হিসাবে হচ্ছে কি আমরা টোকেনগুলোকে গ্রামারের মধ্যে আমাদের অ্যাপিয়ার যেগুলো হয় ওগুলো হচ্ছে কি আমাদের টোকেন। আচ্ছা, আমি মেইন জায়গায় যাই। লেক্সিক্যাল ইরর কোনগুলো, কোন কোন জায়গাতে লেক্সিক্যাল ইরর আমি বুঝতে পারি। মোস্ট ইরর্স টেন্ড টু বি টাইপোস। টাইপোস মানে হচ্ছে যেগুলো টাইপ কাস্টিং, মানে আমি হচ্ছে টাইপিং এর ক্ষেত্রে ইরর করতেছি। খেয়াল করেন, আমি রিটার্ন 0 লিখতে পারি, রিটার্ন 1 লিখতে পারি, রিটার্ন 1.23 লেখা কোনো সমস্যা নেই। বাট যদি লিখে রিটার্ন 1.23 এটা কিন্তু ঠিক না। এই ধরনের ইররগুলো টাইপোস ইরর, এগুলো হচ্ছে কি লেক্সিক্যাল ইরর, যেগুলো আমার কম্পাইলার ধরতে পারতেছে না। অ্যাকচুয়ালি তাকে আমি এটা শিখাই দিই না, সেটা আপনি যে কোনো কম্পাইলার নেন না, কোনো কম্পাইলারই কি করতে পারে না। সো প্রথমে কি করে ভাগ করে এগুলোকে, প্রত্যেকটাকে হচ্ছে কি টোকেনে ভাগ করে, এবং টোকেনগুলো লিগ্যাল হতে হবে। রিটার্ন একটা টোকেন, 1 একটা টোকেন, 1 কি ধরনের সংখ্যা, ইন্টিজার টাইপ। আবার যে 1.23 এটা হচ্ছে একটা ফ্লোট টাইপ বা ডাবল টাইপ। এখানে স্যার ভুল ধরেছে হচ্ছে যে রিটার্ন, না আমি ফার্স্টে বলছি, পয়েন্টটা কথা বলছি। হ্যাঁ পরে তো রিটার্ন তো ভুল আছে, রিটার্ন এখানে এন আছে, এই এনটাও ভুল, এনটাও আচ্ছা ও ভুল নেই না, ঠিক আছে ঠিক আছে। যদি আমি রিটার্ন ডাবল লিখছি আমি, এটাও ভুল, মানে সে রিটার্ন বুঝে, টার্ন তো আর বুঝে না। স্যার কিছু কিছু কম্পাইলার কিন্তু তারা ইয়া করে, কমাকেও কাউন্ট করে, কারণ কিছু কিছু ল্যাঙ্গুয়েজে কমাকে ডট হিসাবে ধরে। দেখেন আমরা অনেক সময় কিন্তু বিভিন্ন ধরনের, এই যে আপনারা ইয়া করছেন না যে ও এক্সেপশন, এক্সেপশন হ্যান্ডলিং এর সময় এক্সেপশনের কত ধরনের এক্সেপশন আছে, অ্যারিথমেটিক আছে, তারপরে ফাইল নট ফাউন্ড আছে, এমনি এক্সেপশন, মানে অনেক ধরনের এক্সেপশন থাকতে পারে। সেটা আমি ম্যাথমেটিক্যাল করার ক্ষেত্রেও এক্সেপশন হতে পারে, অথবা মনে করেন আমি হচ্ছে কি যে কোনো কারণে কোনো কারণে মনে করেন যে আমি অ্যারেটাকে হচ্ছে কি অ্যারে আউট অফ বাউন্ড করে দিচ্ছি। এক্সেপশন হয় না, অ্যারে আউট অফ বাউন্ড এক্সেপশন হয় না, আপনারা যারা কোড করেন তারা জানেন অ্যারে আউট অফ বাউন্ড এক্সেপশন হয়। তো এই স্যার একটু পরে দেখি মানে ভিডিও ফাইল এইটা থাকে না, এদিকে এটা ছাড়া কম ইয়ে করুন বাইরে জাস্ট 5 মিনিট এরপর অফ করে দিন। আচ্ছা, সো তাহলে দেখেন প্রত্যেকটা কিন্তু এই প্রত্যেকটা কিন্তু টোকেন হিসেবে ঠিকই কাউন্ট করতেছে। রিটার্ন একটা টোকেন, এটা একটা টোকেন, এটা একটা টোকেন, তারা কিন্তু টোকেন হিসেবে ঠিকই কাউন্ট হচ্ছে, বাট লেক্সিক্যালি ঠিক হচ্ছে না। কেন? রিটার্ন লিখছি টি ইউ ডাবল এল, এই নামে কোনো কিছু নাই, বাট এটা কিন্তু একটা টোকেন আইডেন্টিফাই। আবার ইন্টিজার 1 লিখছি, একটা কমা লিখছি, 23 লিখছি, সেমিকোলন দিছি, প্রত্যেকটা একটা টোকেন, বাট এই টোকেনগুলা ভাগ করা সত্ত্বেও কোডটা রান করতেছে না, বিকজ অফ টাইপিং এরর। মানে টাইপিং এরর বলতে টাইপিং তো এই এরর না, মানে কোড হিসাবে কোডটা এই ধরনের টাইপ বুঝতে পারে না, হ্যাঁ তার সাথে এটা ম্যাচ করছে না। এটা প্রবলেম কখন হয় জানেন? পার্সি এর ক্ষেত্রে যে প্রবলেমটা হয়, এমনি লেক্সিক্যালি এটাকে আইডেন্টিফাই মানে প্রত্যেকটাকে টোকেন নিয়ে নেয়। লেক্সিক্যালের কাজ কিন্তু এটা বের করা না যে আমি এটার আউটপুটটা পাবো কিনা পাবো। লেক্সিক্যালের কাজ হচ্ছে তাকে টোকেনে ভাগ করে ফেলা, প্রথম কথা। বাট ইররগুলোকে লেক্সিক্যাল ইরর বলে, যে ধরনের ইররগুলো আমরা পাচ্ছি আইডেন্টিফাই ইরর, বা এই যে এখানে যে ধরনের ইরর লিখছি
এই ইররটা আমি বুঝতেছি ইরর, বাট কোড কেমনে বুঝবে এটা ইরর? ইরর বুঝাইতে হলে তো তার জন্য আমরা পার্সিংকে রাখি, যে পার্সারটা তখন এই ভুলগুলো বের করে ফেলে। সে ফার্স্ট ফলো করতে পারে না, সে যে ওগুলোকে নিয়ে তৈরি ভাঙবে, সেটাকে এসএলআর নিবে বা এলআর নিবে বা লেফট টু রাইট যে ডিরেকশনগুলো করবে, কোনটা সে করতে পারে না, বিকজ অফ এইগুলো তার মধ্যে নাই, কাজ করে না তাকে। সো এই ধরনের ইররগুলোকে বলা হচ্ছে লেক্সিক্যাল ইরর, বাট এটা কিন্তু কখন আছে, বাট প্রবলেম ডিউরিং পার্সিং। এমনিতে কিন্তু ইরর হচ্ছে, বাট একমাত্র পার্সিং এর সময় যে এটা ধরা পড়ে, লেক্সিক্যাল এটা কোনো ভুল ধরে না। ইরর কড বাই লেক্সার, কোন কোন ইররগুলোকে হচ্ছে কি লেক্সার ধরে? এন্ড অফ ফাইল উইথ দ্য স্ট্রিং অর মেসেজ। আমি একটা কোনো কিছু লিখতেছি, লেখার সময় স্ট্রিংটা লেখার সময় স্ট্রিংটা আমি শেষ করি নাই, বা যতটুকু তার কথা ছিল শেষ করি নাই, ফাইলটা মানে ব্র্যাকেট দিয়ে শেষ করি নাই, এটা এক ধরনের ভুল। ব্র্যাকেট শুরু করছি ঠিক আছে, কিন্তু শেষ করতে পারি, মিসিং আছে স্ট্রিংটা, অথবা যে কোনো জিনিসের আমি মানে যে কোনো জিনিসই লিখি না কেন শেষ করে দিই, ইনভ্যালিড, ওটা এক ধরনের ভুলটা লেক্সার বের করে। ইনভ্যালিড আস্কি ক্যারেক্টার ইন ফাইল, যে আস্কি ক্যারেক্টারগুলো আমাদের এখানে ইউজ করা হয়েছে সেগুলো ইনভ্যালিড, ওটা অ্যাকচুয়ালি আস্কি ক্যারেক্টার আসে না। স্ট্রিং ওর আইডি এক্সিডস ম্যাক্সিমাম লেন্থ, যে ধরনের স্ট্রিং আমরা নিছি সেগুলোর প্রথমে আমরা যেটা লেন্থ দিছিলাম সেটা আমি লিস্ট দিয়ে নেই, ভেক্টর দিয়ে নিই, অ্যারে দিয়ে নিই, যা দিয়ে দিই না কেন, আমার ওই লেন্থটা যতটুকু ছিল সেটা এক্সিড করে ফেলছে, ম্যাক্সিমাম লেন্থটা। কম হলে তো প্রবলেম নাই, বেশি হলে প্রবলেম। নিউমেরিক্যাল ওভারফ্লো, নিউমেরিক্যাল ওভারফ্লো কি একদম জানেন যে আমরা যা দিচ্ছি সেটা মানে বেড়ে গেছে, আমার মেমোরিটাও বেড়ে গেছে। এটা যে কত ডেঞ্জারাস ছিল মানে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য। ইয়েস, এই সবগুলো জিনিস হচ্ছে কি আমি এই জন্যই বলছি, দেখেন এছাড়া স্যার এটা সো বিষয়টা হচ্ছে কি যে আমরা চাচ্ছি কি আমাদের প্রোগ্রামটা রান করবে, যত ধরনের ভুলই হোক না কেন প্রোগ্রামটা রান করবে, আউটপুট না আসে অ্যাটলিস্ট আমি এটা তো বুঝতে পারতেছি যে আমার কোডটা যেন কোনো লাইনের জন্য আটকে না থাকে। এই জন্য লেকচারের কাজ হচ্ছে কি সে টোকেন ঠিকই ভাগ করে ফেলে, ভুল যেটা হয় সেটা পার্সেন্ট তার দায়িত্ব, সে ভুলগুলো নিয়ে কাজ করবে। এক একটা পোর্শনের এক একটা ফেজের বলতে মোট 7-8টার মতো ফেজ আছে, এক একটা ফেজের এক একটা কাজ। সো যে যে ফেজে আছে যার কাজ হচ্ছে কোডটাকে আউটপুট পর্যন্ত নিয়ে যাওয়া, সে এক ধরনের কাজ করে। যার কাজ হচ্ছে জিনিসটাকে টোকেনে ভাগ করে, সে টোকেনে ভাগ করে। এখন টোকেনের কথা হচ্ছে কি যে বা লেক্সিক্যালের কথা হচ্ছে কি যে সে যতক্ষণ পর্যন্ত পারবে, যতক্ষণ তার জীবন আছে ততক্ষণ পর্যন্ত সে কি ভাগ করে যাবে, চেষ্টা মানে সে আইডেন্টিফায়ারে বা টোকেন সে ভাগগুলো করে যাবে, সে থামবে না। এই জন্য বলছি যে লেক্সার মাস্ট কিপ গোয়িং, যত ধরনের কাজে হোক না, যত ধরনের এররে হোক না কেন, লেক্সার তার মতো করে সবগুলোকে টোকেন বানায় যাবে, কারণ টোকেন না বাড়লে সে বুঝতে পারবে না ওয়ার্ডটা। আপনি আপনার কাছে চাইনিজ বলি স্যার লেক্সিক্যাল অ্যানালাইসিস হওয়ার পরে পার্সিং হয় নাকি পার্সিং হওয়ার পরে লেক্সিক্যাল? সবার আগে সময় লেক্সিক্যাল অ্যানালাইসিস, সবার আগে টোকেনের তাহলে আমাদের এটা পরে পরে দেখছেন কেন স্যার? আচ্ছা এই যে পার্সিং যেটা আমি বলছিলাম, পার্সিংটা হচ্ছে কি যে বেশ বড়। আমি যেটা ফাইনালে দিই, ফাইনালে বেশিরভাগই কানাডা। তো কিন্তু স্যার পার্সিং না শিখলে তো কম্পিউটার শিখে গেছে না, পার্সিংটা নেই। লেক্সিক্যাল কিন্তু জাস্ট ভাগ করতেছে, লেক্সিক্যালের কাজ শুধুমাত্র ভাগ করে করতে হবে, বাট আমার ভুল ধরা লজিক্যালের যে কাজগুলো সবগুলো কিন্তু পার্সিং এক। তারপরেও কিন্তু লেক্সিক্যাল দিয়ে শুরু করা যাবে। এই জন্য কিন্তু লেক্সিক্যালের কাজটা প্রথমে শুরু হয় হচ্ছে আপনার থিওরি অফ কম্পিউটেশন, রিলেটিভ এক্সপ্রেশন, এনএফএ, ডিএফএ, কন্টেক্সট ফ্রি গ্রামার, সিএমজি, যেগুলো সবগুলো শুরু হয় হচ্ছে আপনাদের
থিওরি অফ কম্পিউটেশন। বাট আমার কাছে যদি জিজ্ঞেস করেন আমি কেন করছি, আমি পার্সিংটা শেখানোর জন্য না, আমি চাচ্ছিলাম যে ফাইনালে এমন কিছু না দিই যেটা হচ্ছে, কারণ কালকে যে ইন্ডিয়া জিতছে বিকজ অফ তাদের মেধার জন্য জিতছে, একেবারে ফুললি হচ্ছে কি তারা এই অ্যানালাইসিসের জন্য জিতছে। কিন্তু আমার তো প্রচুর অ্যানালাইসিস বুঝতে পারে, ওই যে লাস্টের সিক্সটা যেটা ওটা 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 আলাদা কথা। 20 বলে 24 রান, টেস্ট ম্যাচ হলো আপনি জিতে যাবেন, হাতে আছে আপনার 5 উইকেট, আপনি যদি প্রতি ওভারে 5 রান করে নেন তাও আপনি জিতেন না, লাস্টের দিকে যে চাপটা থাকে স্বাভাবিক যে চাপটা তো অনেকে নিতে পারে না, কারণ এখানে যে ফাইনাল খেলতেছে সবাই কিন্তু ফাইনাল খেলার পর্যন্ত মানে ইয়া নেই, কিন্তু মানে এক্সপিরিয়েন্স নেই। এমন হলো যে প্রথম থেকে বাজে খেলা আসছে, মানে পুরো জিতা ম্যাচ শুরু করে এটা ক্রিকেট তো বিশ্বাস করা যায়। কারণ দেখেন স্যার, একটা সার্টেন সময়ে মানে যখন পুরো আপনি এখানে এই অ্যানালাইসিস দেখেন যে ইন্ডিয়া যখন ব্যাট শেষ করছে তখন যেটা ব্যাটিং রেট ইন্ডিয়া ধরেছে 80%, এত রান সবাই জানে সাউথ আফ্রিকা স্পিন খেলতে পারে না, সাউথ আফ্রিকা জিততে পারে না, সবাই জানে ব্যাট উঠে গেছে। সাউথ আফ্রিকার ম্যাচ যখন শুরু হয়েছে মাঝ বলার এসে আবার সাউথ আফ্রিকার পক্ষে ব্যাটিং চলে আসছে, লাস্ট মোমেন্টে গিয়ে ঘুরে গেছে। ক্রিকেটে এটি হাজার হাজার কোটি টাকার খেলা হয়, তো কাপ নিয়ে কি করবে, পকেটে টাকা দিবে না, ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আমার 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 যে প্রশ্ন করা সেটা হচ্ছে কি যে বাংলাদেশের হারার পেছনে আমার কাছে মনে হয় বাংলাদেশ হারার পেছনে ক্রিকেটের ওদের তো ব্যাটিং স্কিলের কিছু প্রবলেম আছে বাংলা, তারপরেও প্রবলেম হচ্ছে ওদের ম্যানেজমেন্টে অ্যানালাইসিসে, ওরা আসলে অ্যানালাইসিস করে তারপর খেলে না, মানে মাঠে ক্রিকেটে প্রচুর করেছে, হ্যাঁ অ্যানালাইসিস করে না এমন কোনো টিভি নেই, অনেক প্রচুর অ্যানালাইসিস হয়েছে আমাদের বাংলাদেশের টিমে না, বাংলাদেশেরটা তো অ্যানালাইসিস করতে লাভ হতো না না অ্যানালাইসিস দরকার আছে, অ্যানালাইসিস আছে, প্রচুর অ্যানালাইসিস করে আছে তো আলাদা রাহুল আলাদা দ্রাবিড় তো খাতা কলম নিয়ে বসে আছে, হয়তো মেন ওই লাস্ট last বলে বলে সামনে সামনে আমরা আমরা থাকে বাংলাদেশে। মানে আমার পয়েন্টটা হচ্ছে কি যে মানে আমি ওই প্রসঙ্গটা এন্টারটেইন দিতেছি যে আমি অ্যানালাইসিসের পোরশন, পার্সিং এর পোরশন কম্পাইলার না করলে আসলে আউটপুট বের হবে না, বাট বাংলাদেশের মতো খালি লেক্সিক্যালি জাস্ট খেলা যায় যে খেলতে থাকি যা হওয়ার হবে, হ্যাঁ মানে যেটার কোনো টার্গেট নেই। অলজিক্যালটা ভ্যালিড টোকেন যে আমার লেকচারের কাজ কি, যে এক কথা হচ্ছে লেকচারকে শুরু করলে লেকচার শেষ করতে হবে টোকেনে, অর্থাৎ যেগুলো টোকেন নিচ্ছে প্রত্যেকটা হচ্ছে কি ভ্যালিড টোকেন। স্কিপ ক্যারেক্টারস ইননেসেসারি, যদি কোনো হাউ ক্যারেক্টার থাকে ওগুলো হচ্ছে কি আমরা স্কিপ করতে পারি। মেক কনফিউজ দ্য পার্সার, অনেক সময় এরকম হতে পারে যে আমি যে টোকেনটা নিছি, টোকেনটা নেওয়ার পরে সেই টোকেনটা মানে কনফ্লিক্ট হচ্ছে, আমাদের পড়াছিলাম না যে রিডিউস কনফ্লিক্ট, শিফট রিডিউস কনফ্লিক্ট, সেই যে কনফ্লিক্টটা এই যে এখন হচ্ছে এই লাইনটা বুঝলো যে মে কনফিউজ দ্য পার্সন, এই লাইনের মানে হচ্ছে কনফ্লিক্টটা, কনফ্লিকশন যে জিনিসটা হয় পার্সনের ক্ষেত্রে সেটা মেইন জিনিসটা হচ্ছে এই লেকচার যখন দুটো জিনিসের মধ্যে মিক্স করে ফেলে কনফ্লিক্ট এনে ফেলে, সেটা রিডিউস কনফ্লিক্ট হোক, শিফট রিডিউস কনফ্লিক্ট হোক বা অন্য যে কোনো কনফ্লিক্ট হতে পারে। পার্সার উইল ডিটেক্ট সিনট্যাক্স এরর এন্ড গেট স্ট্রেটেড আউট। তাই এটা বিষয় হচ্ছে কি যে পার্সারের কাজ আছে, লাস্টে পার্সার যতগুলো এরর আছে সিনট্যাক্স এররগুলো সেটাকে ডিটেক্ট করে ফেলে এবং তার মতো সে কাজ করতে শুরু করে। শুধুমাত্র লেকচারের কাজ হচ্ছে কি ওই সবগুলোকে টোকেনে ভ্যালিড টোকেনে ভাগ করে। আচ্ছা ইনপুট বাফার, ইনপুট বাফার জিনিসটা কি? আচ্ছা ইনপুট বাফারের জন্য আচ্ছা আমার কাছে এই জিনিসটা ভালো লাগছে, এটা সো ইনপুট বাফারটা হচ্ছে কি যে lexical analyzer scans the input from left to right one character at a time. It uses two pointers, begin pointer and a forward to keep track of the pointer of the input scan. বিষয়টা হচ্ছে কি একটাকে বলা হয় বিগিনিং পয়েন্টার, একটাকে বলা হয় ফরওয়ার্ড পয়েন্টার। বিষয়টা হচ্ছে যখন বিগিনিং পয়েন্টার এখানে আসে সে শুরু করলো, শুরু করার পরে ফরওয়ার্ড পয়েন্টার একটা একটা করে সামনে আগে আই এম টি, কাজ শেষ, এটা স্পেস পাইলো, সেই ইনটাকে একটা টোকেন ধরে নিল, নেওয়ার পরে বিগিনিং পয়েন্টার ঠাস করবে তখন এখানে যাবে, আবার একটা কাউন্ট করলো, মানে কথাটা হচ্ছে কি যে সে তার মতো করে কাউন্ট করে করে যায়। মানে মেইন কথা হচ্ছে কি আমরা ইনপুট বাফারের এই প্রসঙ্গটা এই জিনিসটা আসি হচ্ছে এই জন্য যাতে কাউন্ট করতে সুবিধা হয়। যে আমি এখানে আসি যে লেটস কিন্তু বললাম যে লেটস
এখান থেকে শুরু করছে একজন, একটা দুইটা তিনটা কাজ হইলো শেষ। আমি বুঝে গেলাম যে লেটস আমার একটা ওয়ার্ড, লেটস একটা ওয়ার্ড আমি পেয়ে গেলাম। তারপরে এই ফর এই কি বলে বিগিনিং পয়েন্টটা কি করবে, তখন হচ্ছে আবার এখানে আসবে স্টার্টিং এখানে, তখন সে আবার হচ্ছে কি যে এখান থেকে একটা একটা করে সামনে কাউন্ট করতে করতে সামনে যাবে। বিষয়টা বুঝতে পারছি বুঝলে বুঝছে রাখা। আচ্ছা দেখেন ইন্ট, ইন্ট শব্দটা আমি বললাম আই ইন্ট, অথবা আমি সহজে বলি, মনে করেন যে বললাম হি গোস টু স্কুল, হি গোস টু স্কুল। এখন হি একটা শব্দ, গোস একটা শব্দ, টু একটা শব্দ, স্কুল একটা শব্দ, আমি জানি পিসিকে আমি কেমনে বোঝাবো বা এই স্ক্যানটা কেমনে করবো। প্রথমে শুরু করলাম যেটা এই পয়েন্টার, একটা পয়েন্টার এটাকে বলা হয় বিগিনিং পয়েন্টার। তো বিগিনিং পয়েন্টার স্টার্ট করছে, সে তার কাজ হচ্ছে কি ওয়ার্ডটা সঠিক কিনা, ভ্যালিড টোকেন কিনা সেটা বোঝা, আর সামনে একটা দায়িত্ব হচ্ছে আরেকজন। মানে দেখেন আমি যখন হাঁটি মাথা কি সামনে হাঁটে না, পা পা দিয়ে সামনে যাচ্ছে আর মাথা হচ্ছে ইয়ে যাচ্ছে। তো বিষয়টা হচ্ছে কি যে আমার এই ফরওয়ার্ড পয়েন্টারটা একটা একটা করে সামনে যাচ্ছে, ফরওয়ার্ড পয়েন্টার গেল এখন তো সে কিছু পায়নি, তো শুধু এইচ পাইছে, আবার ফরওয়ার্ড পয়েন্টার এখানে গেল, ইতে গেল, কিছু পায়নি, মানে জাস্ট একটা ইয়া পাইছে, একটা ক্যারেক্টার পাইছে। এরপরে যখন সে পাশে গেল সে দেখলো যে একটা স্পেস আছে। তো আমি যখন আমি বলেছি যে একটা স্পেস পাইলে বলতে পারবো যে একটা হচ্ছে ক্যারেক্টার, ফুল একটা টোকেন। আমি যদি সহজ করে একটা ওয়ার্ড এর ক্ষেত্রে প্রথমে আপনাদেরকে যেটা দেখাবো, পরবর্তী ল্যাবে তাহলে স্পেস পাওয়ার পরে যখন ডিকে টোকেন ধরবে, এরপরে কি বিগিনিং পয়েন্টটা কি আবার জিতে আসবে? হ্যাঁ, এরপর হচ্ছে বিগিনিং পয়েন্টারটা পাস করে যাওয়া জিতে যাবে। তখন হচ্ছে কি হি একটা টোকেন এসে বলতো, হি একটা মানে আইডেন্টিফায়ার, তারপর হচ্ছে কি গোজ একটা আইডেন্টিফায়ার। তো গোজের সময় আবার কি করবে, ফরওয়ার্ড পয়েন্টারটা এখানে এখানে আসে, একটা 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 করে সামনে যাবে, তখন মোটামুটি বিবি এটা এখানে থাকবে। এটা কাজ হচ্ছে স্টার্টিং এ থাকে। হ্যাঁ সেমিকোলন যেমন পাওয়ার সেমিকোলন একটা ধরবে, সেমিকোলন একটা আইডেন্টিফায়ার না, কি বলে টোকেন না, টোকেন। এখানে তো আর থামবে না, একটা করে সেমিকোলনকে আলাদাভাবে টোকেন করবে, টোকেন ধরবে, প্রত্যেকটাকে টোকেন ধরবে। এখন শুধু এইচ ই হি তো অ্যাকচুয়ালি কোনো এফেক্ট করতেছে না আমার কোডের মধ্যে, বা শুধু আই কোনো এফেক্ট করতেছে না, আই এন টি ইন্ট একটা এফেক্ট করতেছে, ফ্লোট একটা এফেক্ট করতেছে, ইফ একটা এফেক্ট করতেছে। সো যেটা অ্যাকচুয়ালি আমার কোডের মধ্যে কাজ করাচ্ছে, অপারেট করাচ্ছে কোডটাকে, ওইটা হচ্ছে কি এক একটা ধরবে, ওই পুরোটাকে নিয়ে একটা ইয়া কি বলে টোকেন। বাট একটা একটা করে যখন লিঙ্কগুলো দেখতেছে তখন কিন্তু সে ওই জিনিসগুলোকে ধরতেছে না, সে জাস্ট তার মেমোরির মধ্যে স্ক্যান করতেছে, মানে পুশ করতেছে। এখন এটা বুঝবেন, the lexical analyzer scans the input from left to right one character at a time. একটা সময় একটা ক্যারেক্টার লেফট থেকে রাইটের মধ্যে সে কাউন্ট করতেছে, স্ক্যান করতেছে। It uses two pointers, beginning pointer BP and forward to keep track of the pointer of the input scan. I hope এখন এই দুটো লাইন বুঝতে পারছেন। ইনপুট থেকে শুরু করেছে এবং প্রত্যেকটা হচ্ছে বিগিনিং পয়েন্টার, বিগিনিং পয়েন্টার কাজ হচ্ছে কি মাথার সামনে দাঁড়ায় থাকা, একটা একটা করে সামনে যাওয়া। সো আই হোপ জিনিসটা বুঝতে পারছি। ট্র্যাক রাখা, মেন কথা হচ্ছে কি বিপির কাজ হচ্ছে কি ট্র্যাক রাখা। I hope এখানে দেখলে বুঝতে পারবেন। Initially both the pointers point to the first character of the input string as shown below, যে ফার্স্টে বিপি থাকে একটা একটা করে সামনে সে আগায় যায়। I hope কিছু দেখে বুঝতে পারছেন। এটাকে বলা হচ্ছে ইনপুট বাফার। The forward pointer moves ahead to the search for end of the lexeme as soon as the blank is, মানে যতক্ষণ আমার প্রত্যেকটা লেক্সিমি দেখতেছে, দেখে দেখে যখন একটা স্পেস পাই তখন হচ্ছে কি আমি ওটাকে একটা টোকেন হিসেবে নিই। আচ্ছা, তারপর বলতেছে যে the FP will move ahead at white space, মানে যেটা স্পেস আর কি, when FP encounters white space it ignore and moves ahead. যখন একটা হোয়াইট স্পেস পেয়ে যাবে, এজন্যই বলা হয়েছে যে লেক্সিক্যাল অ্যানালাইসিস বা লেক্সিক্যাল অ্যানালাইজার হোয়াইট স্পেসকে স্কিপ করে, মানে তার কাজ হচ্ছে তার যতগুলো কাজ আছে তার মধ্যে একটা কাজ হলো কি স্পেস যেটা আছে সেটাকে বাদ দেওয়া, এটাকে স্কিপ করা, এটাকে ডিসকার্ড করা। সো ইকুয়ালগুলো বাদ রেখেছিলাম,
হ্যাঁ কমেন্ট করে দিতে হবে কমেন্ট করবো হ্যাঁ এটা একটা পয়েন্ট, সেটা হচ্ছে কি লেক্সিক্যাল অ্যানালাইজার কমেন্টকেও সে নিয়ে কাজ করে না, কারণ ওটা নিয়ে তার আসলে কাজ করার কোনো মানে নেই, এটা আমার ইউজের জন্য। Ignores and moves ahead, then both the beginning pointer and forward pointer are set at next to him. So একবার একটা কাজ শেষ হয়ে গেলে আবার হচ্ছে এখানে পাশাটা দিয়ে আরেকটা করে টোকেন তৈরি করার কাজ শুরু করি। The input character is does read from secondary storage, but reading in this way from secondary storage is costly. Hence, buffering technique is used. মানে এমনিতেও কিন্তু আমি এগুলা ক্যারেক্টারগুলোকে নিতে পারতাম, ইউজ করতে পারতাম বা রিড করতে পারতাম, মেমোরিতে নিতে পারতাম, বাট এই হিসাবে আপনি দেখেন এই বিপি আর ফরওয়ার্ড পয়েন্টার এই দুইটা বাদে আমি যদি একটা রিড করতে যাইতাম এক একটাকে, তাহলে অন্য কোনভাবে রিড করতে পারতাম? আমার কাছে আর কোনো ওয়ে আছে? আর কোনো সহজ ওয়ে আছে? এই প্রশ্ন আমাদের সারা জিজ্ঞেস করছিল ক্লাসে, আরও কোনো সহজ ওয়ে আছে? না না না, আমি ওটা বলছি না যে আমি একটা লাইন পড়তেছি, আপনি মেশিন থেকে একটা লাইন পড়া হয়, একটা করে ওয়ার্ড বুঝাবেন যে এটা একটা ওয়ার্ড, এটা কেমনে বুঝাবেন? রিড করানোর জন্য। তো মেশিন রিড করানোর জন্য আমি মেশিনটাকে বুঝাবো কেমনে যে এটা হচ্ছে একটা ওয়ার্ড। তো বোঝানোর সুবিধার ক্ষেত্রে মেমোরিকেও ম্যালক করা বা মানে মেমোরিটাকে ডিসঅ্যালোকেট করা এবং হচ্ছে যে মেমোরিটার সঠিক মানে ইউটিলাইজেশন করা, তার জন্য হচ্ছে কি এই বাফারিং কাজটা করা হয়। Hence buffering technique is used. A block of data is first read into the buffer and the second by lexical analyzer. There are two methods used in context. So এই ধরনের ক্ষেত্রে দুই ধরনের কনটেক্সট বা দুই ধরনের বাফার স্কিম ইউজ করা হয়। একটাকে বলা হয় ওয়ান বাফার স্কিম, আরেকটাকে বলা হয় টু বাফার স্কিম। আচ্ছা, ওয়ান বাফার স্কিমটা কি? In this scheme only one buffer is used. Just একটাকে নিয়ে কাজ করা হয়, একটা ফরওয়ার্ড পয়েন্টার আর একটা হচ্ছে কি ব্যাকওয়ার্ড বা বিগিনিং পয়েন্টার। In this scheme only one buffer is used to store the input string, but the problem with this scheme is that if lexem is very long, then it crosses the buffer boundary to scan the rest of the file. মানে স্কিমার মেইন জিনিসটা হচ্ছে কি যে যদি কোনো কারণে আমার এমন হয়ে যায় যে আমি স্পেস দেই নেই, তখন কিন্তু সে আস্তে আস্তে আগাতে থাকে, তখন ওয়ার্ডটাকে অ্যাকচুয়ালি ওয়ার্ড হলো কিনা সেটা তো সে বুঝতে পারে না। এই ওয়ান ইনপুট বাফার স্কিমের মধ্যে এই জিনিসটা হচ্ছে প্রবলেম, যে কোনো কারণে যদি সে আগাতে থাকে অ্যাকচুয়ালি ওটা কি ওয়ার্ড বলছে নাকি আমি ওয়ার্ড শেষ করে কি দিই বা সেন্টেন্স শেষ করে কি দিই, সেমিকোলন দিয়ে শেষ করি, সি বা সি প্লাস প্লাস বললাম। সো যদি সেমিকোলন না দিই তো সে কেমনে বুঝবে যে আমাদের চলতেছে? আমি তো ভুল তো করতেই পারি, তখন টোকেনটা বড় হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি একটা টোকেন হচ্ছে, ভ্যালিড টোকেন হচ্ছে না, এই জন্য কিন্তু বলা হচ্ছে যে টোকেনটা ভ্যালিড হতে হবে। আচ্ছা, এটাকে বলা হয় হচ্ছে ওয়ান বাফার স্কিম স্টোরিং ইনপুট স্ট্রিং। এই প্রবলেমটা থেকে সলিউশন পাওয়ার জন্য হচ্ছে কি টু বাফার স্কিম ইউজ করা হয়। To overcome the problem of one buffer scheme, in this method, two buffers are used to store the input string. The first buffer and the second buffer are scanned alternatively. মানে বিষয়টা হচ্ছে কি যে ওই এরা প্রশ্ন আপনারা যে বাই এআই তে 22টা মতো লাস্ট বাই ডিরেকশন মানে এক থেকে দুই সাইডে মানে পয়েন্টটা হচ্ছে কি বাফার মানে ইনপুট বাফার দুইটা আমি নিচ্ছি, একসাথে দুইটা কাজ করতেছে, মানে আমার ওয়ার্ডগুলো যেন আমি বা আমার টোকেনগুলো যাতে আমি ভ্যালিড নিতে পারি, ভ্যালিড হয় এবং প্রত্যেকটা টোকেন যাতে আমি নিয়ে কাজ করতে পারি, তো তার জন্য দুইটা ইউজ করা হয়। আচ্ছা, আমি একটু ভুলটা দেখাচ্ছি না, ওয়ান বাফার স্কিমের প্রবলেমটা কি একটু আরেকবার যদি বলতেন? ওয়ান বাফার স্কিমের প্রবলেমটা হচ্ছে কি যে কোনো কারণে আমার ফরওয়ার্ড পয়েন্টারটা থামতেছে না, সামনে যাচ্ছে কোনো সেমিকোলন নাই, কিচ্ছু পায় না, পাইথনের মতো হোয়াইট স্পেস পায় নাই বা সেমিকোলন পায় নাই, সে সামনে যাচ্ছে, তখন আমি কেমনে বিগিনিং পয়েন্টারটাকে তার কারেক্ট করতে থাকি? তখন কি এরর দিবে না এখানে? এরর এটা অবশ্যই, কিন্তু এরর এখন হয় না বিকজ অফ আমার টু স্কিমটা আছে, টু পয়েন্টার টোকেনটা পাবে না, সে বুঝতেই পারবে না যে এটা একটা টোকেন না, তখন এখানে এরর দিবে না। অবশ্যই এরর দিবে। এই এররটা থেকে বাঁচার জন্য তো আরেকটা দেওয়া হয়েছে টু বাফার স্কিম। সো টু বাফার স্কিম হচ্ছে কি যে মেইনলি আচ্ছা এখানে দুটো জিনিস কাজ করে, একটাকে বলা হয় সেন্টিনেল। আচ্ছা দেখাই বিষয়টা,
To overcome the problem of one buffer scheme in this method, two buffers are used to store the input stream. The first buffer and the second buffer are scanned automatically. একই সাথে দুইটা বাফার স্কিম বা দুইটা পয়েন্টার একসাথে কাজ করতে থাকে, মানে দুইটা মিনি পয়েন্টার থাকে। When end of current buffer is reached and the other buffer is filled. The only problem with the method is that if length of the lexeme is longer than length of the buffer, then scanning input cannot be scanned completely. আচ্ছা, কাজটা কিভাবে করে সেটা দেখেন। Initially both the VP and FP are pointing to the first character of the first buffer. Then the FP moves towards right in search of end of the lexeme. As soon as blank character is recognized, the string between VP and FP is identified as corresponding token. To identify the boundary of first buffer and end of buffer character should be placed at the end of first buffer. মানে প্রথম হচ্ছে কি ওয়ান ইন স্কিম বাফার যেটা হচ্ছে যেটা বলতেছিলাম যে বিপি আর এফপি এক জায়গা থেকে শুরু করে একটা শেষ করবে, এটা ওয়ান ইনপুট শেষ হলো, একটা শেষ হলো। সিমিলারলি কাজ কি করতেছে, end of second buffer is also recognized by the end of the buffer mark present at the end of second buffer. দুইটা পাশাপাশি কাজ করতেছে, এখানে একটা বিপি দিছি, এখানে একটা এফপি দিছি। এই বিপির কাজ হচ্ছে প্রথম ওয়ার্ডটা শেষ করব, আবার এই বিপির কাজ হচ্ছে কি তার পরেরটা শেষ করব। এখন যদি কোনো কারণে তার পরেরটাতে প্রবলেম থাকে তাহলে এই পর্যন্ত যে এমবি শেষ করে দিই। খেয়াল করেন সেটা কতটুকু প্যাচ লাগে না। এখানে একটা বিপি আছে, এখানে একটা বিপি আছে, ফরওয়ার্ড পয়েন্ট দুইটা আছে। একটার কাজ এখানে চলতেছে, চলতে চলতে আমি এটাকে শেষ করে দিলাম, এখানে আরেকটার কাজ ছোট করে দিচ্ছি, আরেকটার কাজ ছোট করে দিয়ে এখান থেকে বসে দেখতেছে যে কোনো কারণে এখন যদি ভুল থাকেও তাহলে বিপি এই বিপিটা বুঝতে পারবে যে পরেরটাতে ভুল আছে, তবে এখানে শেষ করে দিই। এই বিপিটা আর শর্ট মানে ভুল হচ্ছে, ভুল হলে এই বিপি থাকবে, মানে এই ইনপুট বাফারে থাকবে, এই বাফারে তার ভুল থাকবে না। বাউন্সার আছে না উপর থেকে মাথার উপর দিয়ে। আচ্ছা, তো ওই বিপিটা মাঝখানে গেল। হ্যাঁ এটা সেকেন্ড বিপি, আরেকটা বিপি, আরেকটা মানে টু বাফার স্কিমের ক্ষেত্রে মানে দুইটা একসাথে কাজ করে একই সাথে। আচ্ছা, ব্লাড প্রেশার তাহলে কি স্যার ইয়া করবে নাকি, ওটা কি একসাথে বের হবে নাকি উল্টা একসাথে বের হয় না, ওটা মানে ওটা দেখতে আসতেছে না, বের হয় একসাথে। আচ্ছা, বুঝতে সমস্যা নেই, এটা এক্সাম্পল দিয়ে বুঝাবো। সো ইনপুট বাফার ম্যানেজিং ক্ষেত্রে আমাদের দুটো অপশন থাকে, একটা হচ্ছে কি রিড ওয়ান ক্যারেক্টার ফ্রম ওএস এট এ টাইম, আর রিড এন ক্যারেক্টার পার সিস্টেম কল। যেটা প্রথমটা যেটা ওয়ান ইনপুট বাফার একটা সময় একটা ক্যারেক্টার করে, আর অপশন 2 হচ্ছে কি রিড এন ক্যারেক্টার, অর্থাৎ একটা সময় তার যতগুলো দরকার এর সংখ্যক ক্যারেক্টার, যেটা আমি বলে দেবো সেটা করে। ধরে নেন এন হচ্ছে কি 4096, অর্থাৎ আমি ধরে নিলাম এর মান হচ্ছে কি 4096। আচ্ছা, এখন দেখেন প্রথম আমাদের স্লাইডে যেটা যে ম্যানেজিং বুক বাফার ইন লেকচার মোর এফিশিয়েন্ট, যে স্টার্টিং থেকে শুরু করে যেখানে যাচ্ছি একটা একটা করে সামনে আমি যাচ্ছি আর ওটাকে টোকেনে ভাগ করতেছি প্রত্যেকটাকে। আচ্ছা, টোকেন কুড ওভারল্যাপ অর স্প্যান বাফার বাউন্ডারিজ লিড টু বাফারস। যদি এমন হয় যে টোকেনটা ওভারল্যাপ করে ফেলছে বা এটা কি বলে যে ধরে নেন যে এটাকে সহজ ভাষায় বলি যে মানে বিষয়টা হচ্ছে এরকম যে আমার টোকেনের কাজটা মানে যে টোকেনটা আমি নিতে চাচ্ছিলাম গোজ একটা টোকেন টু একটা টোকেন, কোনো কারণে গোজ আর টু একই সাথে এসে পড়ছে, গোজ আর টু একই সাথে এসে পড়ছে, এটাকে বলা হচ্ছে ওভারল্যাপ, যে একই সাথে দুটো টোকেন এক জায়গায় চলে গেছে। সো এই ধরনের ক্ষেত্রে এই নিড টু বাফার তখন হচ্ছে কি টু ইনপুট বাফার যেটা স্কিম বললাম না, ওটা হচ্ছে কাজে লাগে। অর্থাৎ আমরা গোজটা একটাকে ধরে টুটাকে হচ্ছে মানে মেনলি আই হোপ প্রবলেমটা আমি ট্রাই করতেছি ধরুন যে গোলসের পরে কি স্পেস ছিল না, স্পেস যদি না থাকে তখন দুইটা দেখেন হি গোজ টু স্কুল, হি গোজ টু স্কুল, হি গোজ টু বললাম আমার একটা ফরওয়ার্ড পয়েন্টার এখানে কাজ সরি বিগিনিং পয়েন্টার এখানে কাজ করতেছে, আর একটা বিগিনিং পয়েন্টার এখানে কাজ করতেছে। কেন কাজ করতেছে? বিকজ হইতেই পারে আমার কনফ্লিক্টটা আসতেই পারে যে হি গোজ এখানে কোনো এসে বসছে, আমরা আমাদের লেখার সময় পরীক্ষা বাচ্চা যখন লিখি না তখন লেখা যায়। সো হি গোজ পুরোটা একটা টোকেন নিয়ে গেছে, তাহলে হি গোজ টোকেনটা এটা কিন্তু ভ্যালিড টোকেন, টোকেন ভ্যালিড,
লেক্সিক্যালে আটকাবে না, বাট পার্সিং এ আটকে যাবে। তো টু একটা টোকেন মানলাম, টু টোকেনটা ঠিক আছে, তো সেটা কি হি গোজ শেষ করার পরে টোকেন পাচ্ছে না। এখন এইটা যে সঠিক, মানে এইটা যে শুধু হি সঠিক আর গোজ সঠিক, মানে হি একটা টোকেন গোজ একটা টোকেন, এইটা আলাদা আলাদা কেমনে বোঝাবো? তখন টু ইনপুট স্কিম আমরা আনি যে হিটাকে কোনোভাবে করে এই হি আর এই যে বিপি, দুই বিপি একত্রে মিশবে না। কেমনে বুঝবে যে তাহলে আমি কোন জায়গাতে যেখানে পরের বিপিটা শুরু হয়েছে, কেমনে বুঝবে যে পরের বিপি করতে শুরু সামনে হবে? একটা বিগিনিং পয়েন্টার যে আছে সেজন্য সেটা বুঝবে না। হি গোজ কি হয়? মানে পয়েন্টটা হচ্ছে যে টাকা বলছে এই যে সামনে যে আরেকটা বিগিনিং পয়েন্টার যেখান থেকে শুরু হয়েছে, আগের বিগিনিং পয়েন্টটা বুঝবে যে ওই পরের বিগিনিং পয়েন্টার থেকে শুরু হয়েছে ওইটা আলাদা হবে, আমি নিজস্ব একটা করব। এইটা বোঝানোর জন্য হচ্ছে কি কিন্তু আমি তুমি বাফার নিয়ে আমি যদি লিখি হি গোজ টু মাঝখানে তো স্পেস দিই না, তাহলে তো এইটাও একটা প্রবলেম। এই জন্য এই বলা হয়েছে ইয়াতে বসছি প্রোগ্রাম এইটা তো লাগে হচ্ছে না, আপনি যেটা বলছেন ওইটাও প্রবলেম। ওই প্রবলেমটাও কিন্তু এখানে বলা হয়েছে যে যে the only problem with this method is if length of the lexem is longer than length of the buffer. আপনি প্রবলেমটা বলছেন এই সেম প্রবলেমটাই, there is scanning input cannot be scanned completely, অর্থাৎ এটা ফুললি সলভ করা যায় না। এই প্রবলেমটা এখনো ফুললি সলভ করা যায় না। এই জন্য আপনার এই লাইনটা দেওয়া আছে যে যদি কোনো ধরনের লেন্থটা বাফারের চেয়ে বেশি হয়ে যায় তাহলে কিন্তু সে প্রপারলি স্ক্যান করতে পারে না, প্রপারলি টোকেনটা নিতে পারে না। তখন তার কাছে একটাই ওয়ে থাকে, আমরা সেমিকোলনটা খোঁজা, সেমিকোলন দিয়ে ওই লাইনটাকে শেষ করে দিতে হবে। অর্থাৎ লেক্সিকার মাস্ট গো, লেক্সার মানে সামনে চলতে থাকে। স্যার ম্যাক্সিমাম কি টু বাফার স্কিমিং হয় নাকি ধরেন স্যার হি গোজ টু এ তিনটা একসাথে আছে তখন তো দুইটা বিপি হতে পারে যদি হি গোস টু প্রবলেম হয়, তিনটা যদি পারে হ্যাঁ অসম্ভব কিছু না। দুইটা এটাও প্রবলেম, মানে বাফারের আমরা যতটুকু পারছি ওয়ান বাফার স্কিমটাকে সঠিক করার জন্য টু বাফার স্কিম নিয়ে আসছি, যাতে যতটুকু পরিমাণ আমার ভুলের সংখ্যাটা কমে। কোড লস কিন্তু পুরোপুরি সঠিক না, কোড লসে কিন্তু প্রবলেম আছে, বিকজ অফ কিছু প্রবলেম চাইলেও ফুললি সঠিক করা যায় না। সো স্যার আমি যে এখন যেটা বলতে চাই এটা স্যার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিভিন্ন কিছু আছে যেমন আমাদের ওয়ার্ডের গুলোর জন্য, তো আমি ওটি বলতেছি যে দেখা গেল যে আমরা যখন এখন গুগল ডক্স করে ইয়াতে লিখি কিংবা গ্রামার লিখে লিখি, তখন হি গোজ লিখলে কিন্তু নিচে একটা ইয়া চলে আসে, একটা লাল লাইন চলে আসে, এবং পরেরটা দিলে কোনো কালা লাইন চলে আসে। আচ্ছা, তখন হচ্ছে যে ও যে বুঝতেছে যে হি গোজ এটা বুঝতেছে যে ঠিক আছে ওকে ইনপুট দেওয়া হয়েছে ওইগুলো বুঝতেছে, তো কাজটা ঠিক কিভাবে হলো কেমনে বুঝতে পারলো যে দুইটা সব হলো? আচ্ছা, এই প্রবলেমটা সলিউশন করার জন্য যেটা আনা হয়েছে সে মানে এই প্রবলেমটা সলিউশন করার জন্য মেইনলি যে বাফারটা আনা হয়েছে বা যে ইনপুট বাফারের নতুন করে সিস্টেমটা তৈরি করা হয়েছে এর নাম হচ্ছে সেন্টিনেল। সেন্টিনেলের কাজ হচ্ছে যে প্রত্যেকটা ক্যারেক্টার যেন বা প্রত্যেকটা ক্যারেক্টার না প্রত্যেকটা টোকেন যেন আলাদা আলাদা ধরতে পারে সেই ব্যবস্থাটা করা। হি গোজ আমার কথা হি গোজ এই যে একটা ইউনিক শব্দ না, এই জিনিসটা শিখতে হবে না। এটা যে ইংলিশ শব্দ না এটা আমি বুঝতেছি, সে বুঝতেছে না। মানে ও তো বুঝতে পারে কিন্তু নরমালি এখন তো আমরা কিন্তু আমরা এই বিষয়ে এখন আপনি গুগল ম্যাপে যে হি গোজ লেখা আপনি বিষয়ে দেখা মানে আপনি বলছেন যে অটো কারেক্ট যেটা হ্যাঁ ব্যাকগ্রাউন্ড তো কিভাবে তাহলে আচ্ছা অটো কারেকশন অটো কারেকশন যেটা এটা যদি দুইটা আলাদা ওয়ার্ড একসাথে হয়ে গেছে কিভাবে আচ্ছা এটারই সলিউশন দেওয়া হয়েছে হচ্ছে এন্ড অফ ফাইলের সেন্টিনেল। সেন্টিনেলের মধ্যে অটোমেটিক্যালি এই ধরনের ওয়ার্ডগুলো দেওয়া আছে। যেমন মনে করেন আমরা পাইথন কোডে গেলেও এখানে ইম্পোর্ট ওএস ইম্পোর্ট এটা ইম্পোর্ট ওইটা লিখলাম, ইম্পোর্ট লিখতেছে কোথেকে আসছে লাইব্রেরি থেকে। সেন্টিনেলের মধ্যে লাইব্রেরিগুলো দেওয়া আছে, কিওয়ার্ড রিজার্ভ করা আছে অলরেডি দেওয়া আছে। গিভ ডেটা স্ট্রাকচার ইউজ করে আমি যতদূর জানি যে এগুলা অটো কারেকশন অটো সাজেশন মানে অটো সাজেশন যেটা প্রথম কথা হচ্ছে কি তার মেমোরির মধ্যে এগুলো দেওয়া আছে, ইম্পোর্ট করা হয়েছে। সাজেশনটা তো কিছুটা রেজেক্টসের মতো কাজ করে। হ্যাঁ যে আমি আর ই লিখলাম ওটা রেজিস্ট্রেশনও হতে পারে রিপোর্টও হতে পারে ওটা ওখানে কে যায় ওটা তো না। আমি এই যে হি গোজ এর কথা বলতেছি যে হি গোজ নিজে যে ইটসেলফ একটা ওয়ার্ড না ভ্যালিড ওয়ার্ড, হ্যাঁ এই জিনিসটা আমরা কিভাবে বুঝতেছি এই জিনিসটা এটা স্প্লিট করতে হবে না এটা সে বুঝতেছে না।
এটা আমার ভুল। ইয়ার কোড তো তার মতো করে সে নিজে তৈরি করে যাচ্ছে জাস্ট। সে একটা স্পেস পাচ্ছে, সেই স্পেসের মধ্যে আচ্ছা সেই স্পেস পাচ্ছে, সেই স্পেসের মধ্যে সে হচ্ছে কি ওটাকে একটা টোকেন ধরে দিচ্ছে। স্যার আপনি দেখেন আপনাকে কম্পাইলার করাইতেছেন, ঠিক আছে, এটা শুধু কম্পাইলার কাজ, কম্পাইলার যে এই জিনিসটা ধরতেছে, কারণ আমরা দেখা গেল স্যার মাঝে মাঝে ওই আপনি কোড ব্লকসে দেখবেন, আপনি যদি কোনো ভুল স্পেলিং লিখেন না ভুল স্পেলিং লিখে ধরেন ভেরিয়েবল না শুরুতে না ভেরিয়েবল না আপনাদের আপনি মাঝখানে যে প্রিন্টের মধ্যেও দেখেন, তো সে প্রিন্টও লেখেন ওটা ধরেন আপনি কোড ব্লকসে আমরা চাইলে লিখে আমাদের পক্ষে দেখা পসিবল। কোড ব্লকসে আমরা যদি কোনো লাইন পাশাপাশি লিখি ভুল ধরেন বিকজ অফ টু বাফার স্কিম দিয়ে কিন্তু আমি অলরেডি যতটুকু করা ঠিক করতেছি। আর যদি আপনি বলেন যে কোনো আইডিতে এই ভুলটা ধরে, যেমন মনে করেন যে পাইথনে ভুল ধরে, কোলাবে ধরে শুরু কোলাম ধরে বিকজ অফ কোলামের মধ্যে অলরেডি লাইব্রেরিটা ইনপুট করা আছে, সো দ্যাট লাইব্রেরি যদি ভুলে যাবে। সো যখন আমি টু ইনপুট বাফার স্কিম দিয়েও করতে পারি না, তখন আমার কাছে একটা সুযোগ দিচ্ছিল, সেটা হচ্ছে কি মেমোরিকে আনা, মেমোরিটাকে ইন্টিগ্রেট করা, সেন্টিনেলকে আনা। সো এন্ড অফ ফাইল যে হচ্ছে সেন্টিনেলকে আমি বুঝাই দিচ্ছি যে এটা হচ্ছে কি আমার যেটা মানে ওরা বোঝায় হচ্ছে কি এরকম দিয়ে, এটা দিয়ে বোঝায় যে আমার লাইন শেষ, লাইন শেষ। এটা আছে মাথায়। এখানে এই যে এন্ড অফ ফাইল দেখাচ্ছি। Use sentinels to reduce testing. Choose some character that occurs rarely, most use. যদি এরকম দেওয়া থাকে, সরি, যদি হয় দেন হচ্ছে কি আমার ইনপুট ব্যাপারটা ওরা শেষ করে ফেলে, যে ওই লাইনটা আমার কমপ্লিট, এরপরে বা ওই ওয়ার্ডটা কমপ্লিট। যখন আমি এই ওয়ার্ডটা আমি ইউজ করতেছি বা এই ক্যারেক্টারটা আমি ইউজ বা এই ইনপুটটা আমি ইউজ করতেছি, এই শেষ আসে চলে গেছে। কিন্তু স্যার চলে আসার কথা বলতে তো ম্যাম আসে না এবার। সো লেক্সিক্যালি হচ্ছে কি যে মেইনলি এই, কারণ আমার টোকেনে ভাগ করার সময়ও টোকেনের প্রবলেমগুলো হতেই পারে। তো সেই জিনিসগুলোর জন্য হচ্ছে কি আমরা ইনপুট বাফারকে ম্যানেজ করি, এটা হচ্ছে ম্যানেজিং ইনপুট বাফার। তো এন সংখ্যক যেটা এন সংখ্যককে আনতেছে, তো যখন আমি পাচ্ছি না কোনো কারণে আমি ধরতে পারতেছি না, তখন হচ্ছে কি মাঝখানে এই সেন্টিনেলটাকে ঢুকে দিলাম, এই সেন্টিনেল ঢুকাই দিই। এটা এন সংখ্যক বাইট, অর্থাৎ এই পুরোটাকে সে একটা ধরতেছে, সেন্টিনেল দিয়ে বোঝাচ্ছে যে আমার লাইন শেষ, লাইন এন্ড অফ দ্য ফাইল, আমার এই পুরো লাইনটার কাজ শেষ হয়েছে। আচ্ছা আমি এখানে না যাই, আমি হচ্ছে কি যে কিছু ডেফিনিশন দেখি আমরা। এটা হচ্ছে সরাসরি আমাদের কি বলে জিরো কম্বিনেশন। দেখেন ক্যালকুলেটর জিরো কম্বিনেশন কিন্তু আমরা ফার্স্টে বলছিলাম যে কোনগুলোকে অ্যালফাবেট বলে। এই যখন এই ক্যারেক্টারটা থাকে ওগুলোকে অ্যালফাবেট হিসেবে আমরা চিহ্নিত করি, সেট অফ সিম্বলস, মানে কি কি সিম্বলগুলো আমরা দিয়েছি বা ক্যারেক্টারগুলো দিয়েছি। এক্সাম্পল কি এ বি সি ডি, এগুলো বাস ক্যারেক্টার, এগুলোকে আমরা হচ্ছে কি অ্যালফাবেট বলি বা সিম্বল বলি বা ক্যারেক্টার বলি। আই হোপ আমরা জানি না, যখন এই চিহ্ন দেওয়া থাকে দ্যাট মিন্স আমরা বলি যে ওটা হচ্ছে অ্যালফাবেট। স্ট্রিং বা সেন্টেন্স যেগুলো হচ্ছে কি এই যে এটা হচ্ছে স্ট্রিং, এটাকে স্ট্রিং বলতেছি আমরা, এ বি বি এ সি সি, অর্থাৎ একসাথে অনেকগুলো ক্যারেক্টারের সমন্বয়। অর্থাৎ আমি যদি বলি এ বি বি সি সি আবার এ বি এ সি, এই প্রত্যেকটা কিন্তু এক একটা স্ট্রিং। আচ্ছা, বাট যদি একটা একটা করে ক্যারেক্টার দিতাম সেগুলোকে আমরা বলতাম কি অ্যালফাবেট। মজা অনেক দূরে মোবাইল বলে। আচ্ছা, সো এমডি স্ট্রিং কি বা যেটা আমরা করতাম যে অ্যাপসাইলন, ওটাকে বলা হয় এমডি স্ট্রিং। যে